শুভ সকাল। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে জয়েন করেছো সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা আজকে পড়ব সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। যেহেতু প্রথম অধ্যায়টা অনুশীলনী সহ আমাদের পড়া হয়ে গেছে শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। আচ্ছা, পড়াশোনা করার আগে আমরা একটা জিনিস একটু মনোযোগ দিয়ে শুনি, স্বাস্থ্য বার্তা। সেটা হচ্ছে এই করোনার মধ্যে ছোট ছোট এই যে শিক্ষার্থীরা বাইরে যাবে না, বাইরে গেলে খুব প্রয়োজনে যদি বাইরে যাও তাহলে মাস্ক ব্যবহার করবে, বাইরে খোলা খাবার খাবে না। এই সময়টা খোলা খাবারের জন্য খুব খারাপ, জীবাণু আক্রমণ হতে পারে বা ভাইরাস। তো আমাদের দেশে এখন আমরা সবাই জানি করোনা ভাইরাসের প্রকোপ অনেক বেশি। এই সমস্যাটা এখন বাইরের খোলা খাবার থেকে বেশি হতে পারে। খোলা খাবারটা অ্যাভয়েড করবে, বাসায় তৈরি খাবার খাবে, পড়াশোনা করবে বাসায় বসে। আশা করছি অনলাইন ক্লাসগুলি ফলো করবে এবং বাসায় বসে পড়াশোনা করবে। বাইরে যদি যাও তাহলে মাস্ক প্রত্যেকেই খেয়াল করবে, মাস্ক পরেছো কিনা। আর যদি মাস্ক পরে বের হয় এবং তখন খেয়াল করবে যে হাত ধুচ্ছ কিনা। কিছুক্ষণ পর পর যদি হাত ধোয়ার ব্যবস্থা না থাকে স্যানিটাইজার ইউজ করবে এবং হাত স্যানিটাইজ করবে, যাতে তোমাদের জীবাণু হাতের মাধ্যমে নাক মুখে প্রবেশ করতে না পারে। এই তো গেল আমাদের স্বাস্থ্য বার্তা। এই করোনাকালীন সময়ে আমাদেরকে এই স্বাস্থ্য বার্তাটা প্রত্যেককে অবশ্যই মেনে চলতে হবে। আর তোমরা যেহেতু একটু উঠতি বয়সী, আমি বলবো তরুণ তরুণী হচ্ছ, সো বাইরে যাওয়াটা একটু অ্যাভয়েড করবে। এবং ইদানিং প্রায় শোনা যাচ্ছে যে মাদকের প্রতি অনেকেই ঝুঁকে পড়ছে। এই জিনিসটা থেকে বিরত থাকবে, নিজের পরিবারকে এবং নিজেকে ভালোবাসবে এবং পরিবারের প্রতি তোমার যে দায়িত্ব, নিজের প্রতি তোমার যে পড়াশোনার প্রতি যে দায়িত্ব, সেটাতে মনোযোগী হবে। আশা করবো ইনশাল্লাহ তাহলে তোমরা খুবই ভালো সন্তান এবং আমার কাছে অবশ্যই ভালো শিক্ষার্থী হিসাবে থাকবে। ঠিক আছে, আজকে এইটুকুই। আমরা এখন শুরু করব আমাদের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। আচ্ছা, আমরা দেখি আমাদের চারপাশে যদি আমরা খেয়াল করি উদ্ভিদ এবং প্রাণীর ভিন্ন ভিন্ন ধরনের সংগঠন দেখতে পাই। অর্থাৎ এক একটা উদ্ভিদ ও প্রাণী এক এক ধরনের আমি বলবো আমরা দেখতে পাই। এর মূল কারণই হচ্ছে যে প্রতিটা প্রাণীর আলাদা আলাদা কোষ সংগঠন রয়েছে। অর্থাৎ কোষের আকৃতি, প্রকৃতি, কোষীয় যে কার্যকলাপ সম্পূর্ণ আলাদা আলাদা রয়েছে। যদি এরকম না হতো, একই কোষগুচ্ছ দ্বারা সকল উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ জীবকুল যদি গঠিত হতো, তাহলে তাদের গঠনগত, আকৃতিগত, প্রকৃতিগত কোনো বৈশিষ্ট্য, আলাদা বৈশিষ্ট্য লক্ষ্য করা যেত না। বা জীবগত যে বৈশিষ্ট্য ক্রোমাটিন তন্তুর জন্য হয়ে থাকে, সেই ক্রোমাটিন তন্তুর জন্য যে আলাদা বৈশিষ্ট্য সেটাও আমরা দেখতে পেতাম না। তাহলে উদ্ভিদ কোষ থেকে প্রাণী কোষের অবশ্যই বিরাট পার্থক্য আছে, আলাদা আলাদা। এবং প্রতিটা প্রাণী কোষ থেকে, প্রাণী কোষের যেমন পার্থক্য রয়েছে, সেরকম প্রতিটা উদ্ভিদ কোষ থেকে আরেকটা উদ্ভিদ কোষের পার্থক্য রয়েছে। তা না হলে সব উদ্ভিদ একরকমের, সব প্রাণী একরকমের হয়ে যেত। এটা তো কারণে কাম্য ছিল না, তাই না? আচ্ছা, ঠিক আছে। এই যে কোষীয় যে ভিন্নতা বা কোষের আকৃতি প্রকৃতির যে ভিন্নতা, আজকে এই ভিন্নতাগুলি নিয়ে আমরা পড়ব এবং এই কোষ কিভাবে আমাদেরকে ভিন্ন ভিন্ন প্রকৃতি বা বৈশিষ্ট্য গঠনে সংঘবদ্ধ করছে বা আমাদেরকে বৈশিষ্ট্য গঠনে সহায়তা করছে, সেটা আমরা দেখতে পাবো আজকে। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই শুরু করছি একটি উদ্ভিদ এবং প্রাণী কোষের আলাদা আলাদা কি সংগঠন বা বর্ণনা আছে বা প্রকৃতি কি সেটা দেখব। আচ্ছা, একটি উদ্ভিদ কোষের বর্ণনা দেখো। উদ্ভিদ কোষে আছে কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, কোষ গহ্বর। আমাদের একটা চিত্র আছে এখানে, যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো, দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ কোষে দেখো, যখনই উদ্ভিদ কোষ খেয়াল করবে তখন দেখবে যে উদ্ভিদ কোষে একটা বড় কোষ গহ্বর দেখা যায়।
উদ্ভিদ কোষের সবসময় একটা বড় কোষ গহ্বর রয়েছে। এই বড় কোষ গহ্বরটা দেখলেই আমরা বুঝবো যে এটা উদ্ভিদ কোষ। এবং যখনই এর পাশাপাশি প্রাণী কোষের দিকে খেয়াল করব, তখন দেখবো যে প্রাণী কোষে কোষ গহ্বর রয়েছে, কোনো কোনো প্রাণীতে কোনো কোষ গহ্বর নেই। খেয়াল করো, কোনো কোনো প্রাণী কোষে কোষ গহ্বর নেই। যদিও বা কোনো কোনো প্রাণী কোষে কোষ গহ্বর রয়েছে, সেই কোষ গহ্বরগুলি আমরা খেয়াল করলে দেখবো ছোট ছোট রয়েছে। এই যে আমাদের বইয়ে যে চিত্রটি রয়েছে প্রাণী কোষের, সেখানে দেখো ছোট ছোট কিছু কোষ গহ্বর রয়েছে। এবং উদ্ভিদ কোষে সব অনেক বড় একটি কোষ গহ্বর রয়েছে। আপাত দৃষ্টিতে তোমরা যদি চিত্রটা খেয়াল করো, তাহলে প্রথমেই দেখতে পাবে যে কোষ গহ্বরের আকৃতির উপর ভিত্তি করে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। খেয়াল করবে যে আলাদাভাবে চিহ্নিত করা যায়। ওকে, তারপরে দেখো আরো পার্থক্য রয়েছে, আমরা একটু দেখি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থাকে, তাকে কোষ প্রাচীর বলে। আবার প্রাণী কোষে দেখবে এই কোষ প্রাচীরটি অনুপস্থিত। এটা একটা পার্থক্য। তারপরে প্রোটোপ্লাজম কোষের কি? প্রোটোপ্লাজমটা হচ্ছে অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। এটা অনেকটা থকথকে জেলির মতো। এতে পানির পরিমাণ বেশি, পানির পরিমাণ 66 থেকে সাধারণত 90 ভাগ। আরেকটা ব্যাপার একটু বলে রাখি, ক্লাস 7-এ যেহেতু নৈপতিক আছে, তোমরা খেয়াল করবে যে প্রতিটা চ্যাপ্টারের হয়তো মিস জিস্ট পড়িয়ে দিচ্ছি, বা প্রধান প্রধান যে বিষয়গুলি যেগুলি হয়তো আমি মনে করছি যে তোমাদের বুঝতে কষ্ট হবে বা একা একা বোঝাটা একটু টাফ, সেই বিষয়গুলি আমি পড়িয়ে দিচ্ছি। কিন্তু পুরোপুরি লাইন বাই লাইন রিডিং করে নৈপতিকের জন্য কিন্তু আলটিমেটলি তোমাদেরকে রেডি হতে হবে। কাজেই গত চ্যাপ্টার হয়তো আমি শেষ করে দিয়েছি, ইম্পর্টেন্ট জিনিসগুলি সেগুলি বলে দিয়েছি, টপিকসগুলি, কিন্তু আমি কিন্তু পুরো লাইন বাই লাইন তোমাদেরকে পড়ে শোনাতে পারিনি, যেহেতু এটা অনলাইন ক্লাস। নর্মালি ক্লাসও সেটা সম্ভব না। তো তোমাদেরকে একটু দায়িত্ব নিতে হবে, তোমাদেরকে পুরা বইটা একটু যেটুকুই পড়ানো হবে পুরা বইটা রিডিং করে ফেলতে হবে। এই রিডিং করে ফেলাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তাহলে তোমরা নৈপতিকে একদমই একটা মার্কসও ছাড়বে না। আশা করছি নৈপতিকে একদম ফুল মার্কস পাবে। তো আমাদের অনেক মার্কস এগিয়ে যাবে যদি নৈপতিকে আমরা ফুল মার্কস পাই, তোমরা জানো। আচ্ছা, তাহলে আমি অল্প অল্প যেই জায়গাগুলি আমার মনে হচ্ছে একটু কঠিন, সেগুলি আমি টাচ করে যাচ্ছি। পুরো চ্যাপ্টারটা রিডিং করবে তোমরা, আশা করছি আমি। ঠিক আছে, চলো আমরা যাই পড়ি। প্রোটোপ্লাজম কোষের বললাম এই সাধারণত 67 থেকে 90 ভাগ পানি থাকে। তারপরে দেখো প্রোটোপ্লাজমের দুটি অংশ থাকে, সাইটোপ্লাজম এবং কোষ গহ্বর। সাইটোপ্লাজম হচ্ছে কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলে। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে কিছু অঙ্গাণু রয়েছে, সেই অঙ্গাণুগুলি কি কি? দেখো এখানে 7টা অঙ্গাণুর নাম বলেছে। সেই অঙ্গাণুগুলি হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম ও সেন্ট্রিওল। আবার খেয়াল করো, সাইটোপ্লাজমের মধ্যে যে 7টি অঙ্গাণু রয়েছে নামগুলো মুখস্থ রাখবে। সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো কি কি আসতে পারে? তাহলে দেখো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম ও সেন্ট্রিওল, এই 7টি অংশ রয়েছে। আচ্ছা দেখো, তারপরে আমরা এই কোষ গহ্বর তো একটা পার্থক্য দেখলাম। তারপরে দেখলাম যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর রয়েছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। উদ্ভিদ কোষে কি আছে? প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড নাই। তারপরে অবশ্য দুটার মধ্যে কি আছে? আমরা কমন যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়াস আছে দুটোর মধ্যে। তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোতেই নিউক্লিয়াস থাকবে। পার্থক্য লেখার ক্ষেত্রে 4-5টা পার্থক্য যাই লিখবে ওটা মার্কসের উপর ডিপেন্ড করে যে তোমাদের কত মার্কসের চেয়েছে। আচ্ছা, এটা তোমরা বোঝো
কত মার্কসের চেয়েছে সেই বেসিসে পার্থক্য লিখবে। পাশাপাশি পার্থক্যগুলোতে যদি তুমি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ছবিটা অ্যাড করে দাও তাহলে পার্থক্যটা একদম স্বয়ংসম্পূর্ণ হবে বা ফুলফিল হবে। কাজে একটু ছবিটা আঁকার চেষ্টা করবে তোমরা। ওকে, দেখো কোষ গহ্বর। কোষের সাইটোপ্লাজমের তরল পদার্থপূর্ণ ছোট বড় গহ্বর থাকে, তাদেরকে কোষ গহ্বর বলে। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, থাকলেও আকৃতিতে অনেক ছোট থাকে। আর উদ্ভিদ কোষের কোষ গহ্বরগুলি আমরা তো আর আগে ভালো মতো পড়েছি যে আকৃতিতে অনেক বড় থাকে, তাই তো। কোষ এই গেল কোষ গহ্বর। এখন কোষ অঙ্গাণুগুলির পরিচয় আমরা এখন শিখবো। আগে কি পড়েছি? প্লাস্টিড। প্লাস্টিড খুব ইম্পর্ট্যান্ট একটা অনুষঙ্গ উদ্ভিদ কোষের জন্য, কারণ উদ্ভিদ কোষে প্লাস্টিড এই সজীব পদার্থের জন্যই উদ্ভিদ কি দেখতে সবুজ হয়, এবং যাতে প্লাস্টিডে ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিলের মাধ্যমে উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এবং মাটি থেকে পানি নিয়ে আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি করে? সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে, অর্থাৎ এরা সহজেই নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। তাহলে দেখো, সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের বর্ণহীন বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলা হয়ে থাকে। ক্রোমোপ্লাস্টিড, আচ্ছা, প্লাস্টিডের মধ্যে দেখো ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড, এই দুই রকম প্লাস্টিড রয়েছে। তারপরে দেখো এই যে ফুলের বর্ণ, টমেটোর লাল রং, দেখো ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য হয়। এই ক্রোমোপ্লাস্টের লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয়। আমরা এক কথায় জানি কেন মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়। দেখো, সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎসই হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া। এজন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়ে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মাইটোকন্ড্রিয়া ইম্পর্টেন্ট কারণ সকল ধরনের বিপাকীয় কার্যকলাপে কোষের এই বিপাকীয় কার্যকলাপগুলি মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। এবং ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা দেখেছি উভয় কোষেই নিউক্লিয়াস রয়েছে। দেখো, প্রোটোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসকে একটু আঁকার চেষ্টা করি, যেহেতু সময় কম লাগবে নিউক্লিয়াস আঁকতে। কালো একদম। দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভিন্ন অংশের মধ্যে। দেখো এই যে পর্দাটা, এইখানে দেখো একটা পর্দা আছে, এটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আর এই যে মাঝের যে পর্দাটা, এটার নাম হচ্ছে, এই যে ফাঁক দুই পর্দার মাঝখানে, এটার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এটার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে ফাঁকা বা ফাঁকা অংশ, এটা হচ্ছে রন্ধ্র। তারপরে হচ্ছে এই যে আমরা এই তারপরে হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম। পরবর্তীতে তোমরা পড়বে, এটার নাম হচ্ছে ক্রোমোজোম। এখন আমরা শিখছি ক্রোমাটিন তন্তু। এটার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। আচ্ছা, তারপরে এই যে এটা হচ্ছে কি, চিত্রটার নাম কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। তোমরা আস্তে আস্তে আঁকবে, আশা করছি আরো বেশি সুন্দর হবে। আমার যতটা সুন্দর হয়নি, তাড়াতাড়ি করছি বলে। ওকে, আরো বেশি সুন্দর হবে তোমাদেরটা। আচ্ছা, দেখো এর গঠন প্রণালী দেখো চারটা অংশ নিয়ে গঠিত।
একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, এই যে পর্দাটা দেখালাম। আর একটা হচ্ছে নিউক্লিওলাস, এই যে এই অংশটা গোল দিয়েছি উজ্জ্বল একটা অংশ, এটা হচ্ছে নিউক্লিওলাস, ঘন উজ্জ্বল একটা অংশ, এর নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে ঘন উজ্জ্বল অংশটার নাম হচ্ছে নিউক্লিওলাস। ওকে, তারপরে দেখো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা আমরা দেখলাম কোনটা, নিউক্লিওলাস কোনটা আমরা দেখলাম, নিউক্লিয় জালিকা কোনটা দেখলাম, আর এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, সেটা আমরা পেয়ে গেলাম। সো নিউক্লিয়াসের বিভিন্ন অংশ আমরা মোটামুটি চিত্রে দেখে ফেলেছি। ওকে, তাহলে এই চিত্রের যে এই অংশগুলোর যে বর্ণনা তোমরা নিজেরা একটু পড়ে নেবে, আই থিঙ্ক নিজেরা পড়লে বুঝবে। এখন দেখো আমরা উদ্ভিদ টিস্যু সম্পর্কে জানবো, কিন্তু প্রথমেই কি আমরা জানি যে এখানে একটা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, এটা একটু বলি আমি। এই নিউক্লিয়াসের অংশ সেটা হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু, পরবর্তীতে যেটা আমরা পড়বো ক্রোমোজোম। ওকে, নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় প্যাঁচানো সুতার মতো গঠনটি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত। কোষ বিভাজনের সময়, কোষ বিভাজন তোমরা পড়বে বায়োলজিতে 9-10-এ। কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো টুকরায় পৃথক হয়ে যায়, প্রতিটি টুকরাকে দেখেছো ক্রোমোজোম বলে। তাহলে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু যখন টুকরায় বিভক্ত হয় তখন সেটাকে বলা হয় ক্রোমোজোম। ওকে, একটা নতুন শব্দ শিখলে এই ক্রোমোজোম শব্দটা দিয়ে দেখবে অনেক কিছু পরবর্তীতে কোষ বিভাজনের সময় তোমাদের কাজে লাগবে। এবং জীবের যে খেয়াল করো, জীবের যে সম্পূর্ণ বৈশিষ্ট্য এবং বংশ পরম্পরা যে বৈশিষ্ট্য চলে আসছে, এই সম্পূর্ণটাই নির্ভর করছে ক্রোমোজোমের উপরে, এটা তোমরা পরবর্তীতে জানবে। আচ্ছা, আমাদের এখন এই চ্যাপ্টারে আছে এরপরে উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য, কাজ, স্থায়ী। আচ্ছা, তাহলে আমরা এখন টিস্যু সম্পর্কে জানি। অনেকগুলো জীবদেহ এককোষী বা বহুকোষী হতে পারে, ঠিক আছে। তারপরে একটি মাত্র কোষ দিয়ে এদের পুষ্টি, রেচন, শ্বসন, জনন ইত্যাদি যাবতীয় জৈবিক কাজ সম্পন্ন হয়ে থাকে। বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুগুলির মধ্যে একদিকে যেমন আচ্ছা, এখন টিস্যু বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু দেখি। উদ্ভিদ ও প্রাণী দেহ গঠনের ক্ষেত্রে যে কোষ রয়েছে সেই কোষ গুচ্ছকে একত্রে টিস্যু বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি কোনো টিস্যুর গঠনকে ভাঙি তাহলে একক হিসাবে কি দেখব, কোষ। অনেকগুলো কোষের সমষ্টি বা কোষ সমগ্রকে একত্রে টিস্যু বলা হয়ে থাকে। তাহলে দেখো এই টিস্যু, উদ্ভিদ টিস্যুকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কোনগুলি? ভাজক টিস্যু হচ্ছে কোষের বিভাজন, যে সমস্ত কোষের বিভাজন ক্ষমতা রয়েছে অর্থাৎ ভাঙতে পারে তাকে ভাজক টিস্যু বলা হয়ে থাকে, এবং যে সমস্ত কোষের বিভাজন ক্ষমতা নাই তাদেরকে বলা হয়ে থাকে স্থায়ী টিস্যু। তাহলে দেখো ভাজক টিস্যুর কাজগুলি কি কি কাজ। তাহলে ভাজক টিস্যু কাকে বলে আমরা জানলাম। ভাজক টিস্যুর এখন কাজ দেখব কি। ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে। এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়। যেহেতু বিভাজিত হচ্ছে তাহলে কি করবে, বিভাজিত হয়ে হয়ে অনেক ক্ষেত্রে এদের বৃদ্ধি তৈরি করছে, দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি সৃষ্টি করছে এই ভাজক টিস্যু উদ্ভিদের। ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায়। এরপরে দেখো স্থায়ী টিস্যু আমরা বলেছি যে সমস্ত টিস্যুর বিভাজন ক্ষমতা নেই বা অনুপস্থিত বিভাজন ক্ষমতা, তাদেরকে স্থায়ী টিস্যু বলা হয়ে থাকে। তো স্থায়ী টিস্যুর কাজ আমরা যেহেতু ভাজক টিস্যুর কাজ করেছি, এখন স্থায়ী টিস্যুর কাজ করব। দেখো খাদ্য প্রস্তুত ও পরিবহন করা, দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এই স্থায়ী টিস্যু। তাহলে আমরা দেখলাম ভাজক টিস্যু কি করে, উদ্ভিদের বৃদ্ধি, দৈর্ঘ্য এবং প্রস্থে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করছে। অন্যদিকে ভাজক টিস্যু খাদ্য প্রস্তুত ও পরিবহন, দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করছে। প্রাণ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। বহুকোষী প্রাণীতে এভাবে অনেকগুলি কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলিকে একত্রে টিস্যু বা কলা বলা হয়। ঠিক আছে, আমরা একটু আগে পড়েছি এই জিনিসটা। আবার দেখো বহুকোষী প্রাণীতে অনেকগুলো কোষ
বা কোষ সমষ্টি, কোষ সমগ্র যখন একটি নির্দিষ্ট কাজ করবে তখন তাকে বলা হবে টিস্যু, টিস্যু বা কলা। দেখো প্রাণী কোষে আমরা দেখলাম উদ্ভিদ কোষে স্থায়ী টিস্যু এবং যোজক টিস্যু, এই দুই ধরনের টিস্যু উদ্ভিদ কোষে রয়েছে। উদ্ভিদ কোষের টিস্যুগুলি দুটা লিখি আমরা, টিস্যু উদ্ভিদ কোষের টিস্যু, দুই ধরনের টিস্যু দেখলাম আমরা, 1 নাম্বার টিস্যু, 2 নাম্বার টিস্যু। ওকে, উদ্ভিদ কোষের টিস্যু 1 নাম্বার হচ্ছে উদ্ভিদ টিস্যু, দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। এবং এই দুই টিস্যু কি কি কাজ করে আমরা দুটোই জেনেছি। এরপরে আমরা দেখি প্রাণী কোষের টিস্যু। ওকে, আমরা এখন এই চিত্রটা একটু মুছে দেই, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, নিজেরাই পারবে এরপর আশা করছি। এবার দেখি আমরা, চলো, এটা গেল উদ্ভিদ কোষের টিস্যু, এবার আমরা দেখি প্রাণী কোষের টিস্যু। প্রাণী কোষের টিস্যু, প্রাণী কোষের টিস্যু কিন্তু 4 ধরনের। টিস্যুর আরেকটা নাম কি? কলা। ঠিক আছে, টিস্যুর আরেকটা নাম হচ্ছে কলা, অর্থ হচ্ছে কলা। আবরণী কলা, যোজক কলা, পেশি কলা, স্নায়ু কলা। আবরণী কলা, আবরণী কলা বা টিস্যু লিখবে তোমরা, কোনোটাতেই কোনো প্রবলেম নাই। যোজক কলা বা টিস্যু, তারপরে হচ্ছে পেশি টিস্যু, তারপরে হচ্ছে স্নায়ু টিস্যু। ওকে, এখন আমরা এই 4 ধরনের কলা সম্পর্কে জানবো, তোমরা একটু উঠিয়ে নাও। দেখো বোঝা যাচ্ছে কিনা টিস্যুগুলি। উদ্ভিদ কোষের টিস্যু হচ্ছে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। প্রাণী কোষের টিস্যু হচ্ছে আবরণী কলা, যোজক কলা, পেশি কলা, স্নায়ু কলা। ওকে, আচ্ছা, এখন এটা মুছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থাক, আমরা একটু কলাগুলি সম্পর্কে জেনে নিই। যেমন আবরণী কলা, যে টিস্যু দেহের খোলা অংশকে, অর্থাৎ চামড়া, যে টিস্যু আমাদের খোলা অংশকে ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করছে, তাকে বলা হচ্ছে আবরণী টিস্যু। আবরণী টিস্যু এগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। বৈশিষ্ট্যগুলি খেয়াল করো, কোষগুলো একটি পাতলা পর্দার উপর সাজানো থাকে। এ ধরনের মধ্যে কোনো আন্তঃকোষীয় পাত্র থাকে না। এই টিস্যু দেহের ভিতরের কাজটা খুব ইম্পর্টেন্ট, আবরণী টিস্যু বা কলার। এই টিস্যু দেহের ভিতরের ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে। চামড়া বা আমাদের দেহে যে তিনটা পর্দা আছে চামড়ার, এই চামড়াটাই এখানে আবরণী কলা হিসেবে ইউজ হচ্ছে। উদাহরণ দিতে পারো, এছাড়া আরো অনেক আবরণী কলা রয়েছে। এই টিস্যু দেহের ভিতরের ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে এবং পাকস্থলী বা অন্ত্রের আবরণী কলা পাচক রস ক্ষরণ করে থাকে। পাচক রস। আচ্ছা, পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু, দেহের কোনো কোনো পেশি আমরা ইচ্ছা মতো দেখা যায় চালনা করতে পারি, আবার কোনো কোনো পেশি আমাদের অনিচ্ছাকৃতভাবেই চালু থাকছে। সেই পেশিগুলোকে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশি বলা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশি বলতে কি বুঝো বা ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির পার্থক্য লিখো, এরকম আসে। ঐচ্ছিক পেশি হচ্ছে যে পেশিগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো চালনা করতে পারি, সেই পেশিগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। যেমন আমরা যখন কনুই বাঁকা করি তখন ঊর্ধ্ববাহুর সামনের দিকের পেশি সংকুচিত হয়ে নিম্নবাহুকে টেনে বাঁকা করে। যে পেশি আমরা ইচ্ছা মতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে বলা হয় ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি, এ ধরনের আমাদের খাদ্যনালীতে খাদ্য পরিবহনের দায়িত্ব
পালন করছে অন্ত্রের পেশি। আবার আমার হার্টের যে পেশির যে সংকোচন প্রসারণ হচ্ছে, সেই সংকোচন প্রসারণটা আমরা নিশ্চয়ই কন্ট্রোল করি না, কন্ট্রোল করছে আমাদের ভিতরের পেশিগুচ্ছ। সেজন্য এই হার্টের পেশি বা অন্ত্রের যে পেশি সংগঠন বা চলন, সেটা নিয়ন্ত্রণ করছে। এই যে এখানে বলা আছে দেখো, হৃদপেশি নামে আরেক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি রয়েছে। এই পেশি ছন্দে সংকুচিত স্বাভাবিক হয়ে দেহের রক্ত সঞ্চালন করছে। হৃৎপিণ্ড এ ধরনের পেশি দ্বারা পরিচালিত হচ্ছে। পেশির কাজ দেখো, দেহের আকৃতি দান করে, অস্থি সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে। হৃৎপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। আচ্ছা, যোজক টিস্যু। হাড়ের গঠনের ক্ষেত্রে দেখা যায় যে মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম। হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দৃঢ়তা প্রদান করে। পেশি বন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে রাখে। এই যে পাতলা আবরণ দিয়ে এক পেশিকে আরেক পেশির সাথে যুক্ত করে রাখছে, একেই বলা হয় যোজক টিস্যু। ঠিক আছে, তোমরা রিডিং যখন পড়বে আরো অনেক কিছু ছোটখাটো জিনিস আছে, জেনে নিবে। স্নায়ু টিস্যু বা নার্ভাল টিস্যু, এটা খুব ইম্পর্টেন্ট। প্রাণীদেহের যে ভারসাম্য রক্ষা করা এবং উদ্দীপনায় যে মানুষ বা প্রাণী যে কোনো কিছুই যে তোমার উদ্দীপনায় যে সাড়া দেয়, সম্পূর্ণটা নির্ভর করে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যুর উপরে। এই স্নায়ু টিস্যুটা অনেক সময় আসে চিত্র এঁকে বর্ণনা করো। আচ্ছা, এটা বুঝে নিচ্ছি, চিত্রটা একটু আঁকি। স্নায়ু টিস্যু, এখন স্নায়ু টিস্যুর বিভিন্ন অংশকে আমরা একটু পড়বো, ইম্পর্টেন্ট। তারপর দেখো, এটা একটা বডি আছে এরকম এরকম। আশা করছি তোমরা মেসেজে আরো সুন্দর করে আঁকবে এবং আঁকাটা শিখবে ইনশাআল্লাহ। কতটা ভালো হচ্ছে না, তোমাদেরটা ইনশাআল্লাহ আরো হবে ভালোভাবে, আশা করি। এটা হচ্ছে এক্সন, দেখো এটা হচ্ছে এক্সন। তারপর হচ্ছে কোষ দেহ। ওকে, কোষ দেহটা কিরকম দেখো। ডেনড্রন, এই যে লাল কালার মতো বের হয়েছে, দিস ইজ কল্ড ডেনড্রন। ডেনড্রন, ডয় একার ডে ন ডেনড্রন, ওকে, ডেনড্রন। তারপরে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে কোষ দেহ। এটা হচ্ছে কোষ দেহ, তারপরে এক্সন গেল। আচ্ছা, এটা কি স্নায়ু কোষ। চিত্রটার নাম কি? স্নায়ু কোষ। চিত্রটার নাম হচ্ছে স্নায়ু কোষ। ওকে, দেখো তারপরে আমরা একটু পড়ে নিই। প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে বা সাড়া দিয়ে নিজেরা এটার প্রতিক্রিয়া দেখাতে পারে, তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। প্রতিটি নিউরনের 3টি অংশ থাকে। দেখো, প্রতিটি নিউরনের 3টি অংশ গঠিত, কোষ দেহ, ডেনড্রন এবং এক্সন। কোষ দেহ, ডেনড্রন এবং এক্সন, এই 3টা অংশে বিভক্ত। স্নায়ু টিস্যুর কাজটা আমরা করি, তাহলে এটার ইম্পর্টেন্সি বা গুরুত্ব আমরা আশা করছি বুঝতে পারবো। দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। দেহের কার্যকর অংশ উদ্দীপনায় সাড়া দেয়। যেমন মশা কামড়ালে আমরা বুঝতে পারি, এই অনুভূতি মস্তিষ্কে পাঠায়, মস্তিষ্ক হাতকে এই কথাটি জানায় এবং হাত দিয়ে আমরা মশাটি মারার বা তাড়ানোর চেষ্টা করি। উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে। আমাদের স্মৃতিতে যত ধরনের উদ্দীপনা তা ধারণ করছে এই
স্নায়ু টিস্যু দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে এই স্নায়ু টিস্যু। তাহলে আমরা বুঝতে পারছি যে স্নায়ু টিস্যু কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য বা কতটা গুরুত্ব বহন করে। আচ্ছা, এইটুকু আমাদের চ্যাপ্টার মোটামুটি এটা শেষ। যেহেতু আজকে তো ক্লাসের দৈর্ঘ্য বেশি আমাদের, এখন থেকে আমরা নিব। আচ্ছা, তোমরা নিশ্চয়ই চিত্রটা এঁকে ফেলেছো, একটু আঁকো, আমি মুছে দিব। এই চিত্রটা একটু আঁকো, এঁকে নাও বা বই থেকে দেখে সুন্দর করে এঁকে নাও। তাহলে তোমরা স্নায়ু কোষের 3টা অংশ সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পারবে আশা করছি। এখন আমরা অনুশীলনী সম্পর্কে পড়ব, ঠিক আছে? এখন আমরা অনুশীলনী একটু দেখি কি কি প্রশ্ন আছে, আমাদের সৃজনশীল আছে কি আছে একটু দেখে নিব। দেখো, এখন অনুশীলনীতে চলে যাচ্ছে। অনুশীলনী তোমরা আশা করছি এই সংক্ষিপ্ত প্রশ্ন আছে, দেখো এগুলি একটু বলে দেই। পেশির কাজ বর্ণনা আমরা একটু আগে করেছি, তারপরে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য বইয়ে আছে, দেয়া আছে, দেখে নিবে। এগুলো সব পড়ানো হয়েছে। নিউক্লিয়াসের গঠন ছবি এঁকে দেখানো হয়েছে, ছবিটা এঁকে তোমরা বিভিন্ন অংশ দেখিয়ে গঠনটা বর্ণনা করবে। যেহেতু এগুলো সংক্ষিপ্ত 2-3 মার্কসের, খুব অল্প করে লিখলেই হবে, এক লাইন করে। তারপরে প্লাস্টিকের কাজ তো আমরা করলাম, প্লাস্টিক সবুজ করে উদ্ভিদকে, এছাড়া বিভিন্ন ধরনের ফুল ফলের রঙের জন্য ক্রোমোপ্লাস্ট দায়ী। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, এটা আমরা পড়েছি। তারপর মাইটোকন্ড্রিয়ার গঠন পড়েছি, গঠনটা দেখবে ভালো মতো। তারপর মাইটোকন্ড্রিয়ার কাজ, এক লাইন গঠনই লিখলে চলবে, এখানে কাজের দরকার নাই। তবে মাইটোকন্ড্রিয়ার কাজটা খুব ইম্পর্টেন্ট, এটা নিজেরা পড়ে নিবে, পড়ানো হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু সৃজনশীল প্রশ্নের দিকে চলে যাই, এটা একটু আলোচনা করি। সৃজনশীল প্রশ্নগুলি আলোচনা করে দিচ্ছি, তারপর তোমরা বই থেকে ভালোভাবে পড়ে নিবে। সৃজনশীল প্রশ্নের প্রথমটা হচ্ছে রক্ত কি? আচ্ছা, আমরা জানি রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। এইরকম এক লাইন লিখলেই চলবে। তারপর আবরণী টিস্যু বলতে কি বোঝায়? আমরা পড়েছি না যে টিস্যুটা আবরণের কাজ করে। এটা সাধারণত দেহের বিভিন্ন অঙ্গাণুকে আবৃত করে রাখে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কলাটা দেহের ভিতরের যে অন্ত্র এবং বিভিন্ন অঙ্গাণুগুলো রয়েছে তাদেরকেও আবৃত করে রাখে। তারপরে পি চিত্রে অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো। পি চিত্রে অস্থির গুরুত্ব আমরা এখানে দেখলেই বুঝতে পারছি, এটা হচ্ছে কি ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি এই জন্যই বলবো যেহেতু আমাদের বাহু এবং এলবোর মাঝখানের অংশটাকে দেখাচ্ছে, এটা আমরা নিজেরা নাড়াচাড়া করতে পারি, অর্থাৎ এখানে ঐচ্ছিক পেশির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটার কথা বলা হয়েছে, তোমরা বই থেকে আরো ইন ডিটেলস পড়ে নিবে। তারপর দেখো পি ও কিউ চিত্রের পেশির টিস্যুর তুলনামূলক বর্ণনা। তাহলে কিউ চিত্রের যে বর্ণনা, এটা হচ্ছে বৃহদন্ত্রের চিত্র, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে একটু আগে আমরা কি পড়েছিলাম যে একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, হাতের এই অংশটুকু, এবং এই যে অন্ত্রের চিত্রটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের খাদ্য হজম করতে সহায়তা করে এবং ভিতরের জৈবিক প্রক্রিয়ায় সে অংশগ্রহণ করে। তাহলে এটা অনৈচ্ছিক পেশির একটা চিত্র দেখা যাচ্ছে। তাহলে আমরা ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক টিস্যুর তুলনামূলক পার্থক্যগুলি, কলার পার্থক্যগুলি দেখে নিব। তারপরে দেখো কোষ প্রাচীর কি? আমরা পড়েছি না বইয়ে কোষ প্রাচীর কি? দেখো কোষ প্রাচীর সম্পর্কে বলা আছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। এই এক লাইন। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন? দেখো এখানে কি আছে, জীবের যাবতীয়, খেয়াল করো, জীবের যাবতীয় বিপাকীয় শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে। সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা বেশি,
তবে প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক। মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিধর বলা হয়? কারণ সকল বিপাকীয় কার্যকলাপ করা হয়ে থাকে। তারপর চিত্র এন এবং শর্ত মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন, ব্যাখ্যা করো। চিত্র এনটা হচ্ছে মূল, তবে এটা খাদ্য সঞ্চয় করে রাখছে এবং এই খাদ্য সঞ্চয় এখানে ক্যারোটিনয়েডের পরিমাণ বেশি। আমরা পড়েছিলাম না ক্রোমোপ্লাস্টে ক্যারোটিনয়েডের পরিমাণ যে অংশে বেশি থাকে সেই অংশটা রঙিন হয়ে থাকে। কাজে মূল হওয়া সত্ত্বেও এটা গাজর, আমরা দেখতে পাচ্ছি গাজরের চিত্র, মূল হওয়া সত্ত্বেও এটা বর্ণময়। তোমরা বই থেকে আরেকটু সুন্দরভাবে ব্যাখ্যা করবে, আমি হয়তো ইনের শর্ট বলে দিলাম। তারপরে চিত্র এম এর টবে থাকা উদ্ভিদটিকে 8-10 দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো। আমরা যখন ছোট ছিলাম প্রত্যেকেই খেলেছি, আমার মনে হয় একটা ইন্টারেস্টিং বিষয় বলি, প্রত্যেকেই আমরা খেলেছি, দেখা যায় যে ঘাসের উপরে ইট চাপা দিয়ে রেখেছি, বা টব যদি দেখো এখন চাপা দিয়ে রাখা হয়, সেই ঘাসগুলো কি হবে আস্তে আস্তে তার সবুজ রংটা পরিবর্তন বা প্লাস্টিকের রং পরিবর্তন হয়ে লিউকোপ্লাস্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ছিল প্লাস্টিক সবুজ রঙের ক্রোমোপ্লাস্টে ছিল, এবং যেহেতু সূর্যের আলো পায়নি, অনেকদিন ধরে ঢাকা অবস্থায় আছে, তাই সেটা ক্রোমোপ্লাস্টে পরিবর্তিত লিউকোপ্লাস্টে পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ আস্তে আস্তে বর্ণহীন হয়ে সাদা হয়ে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে যে দেখো বলছে 8-10 দিন পর এই যে পরিবর্তন ঘটবে, এটাকে ব্যাখ্যা করো। বই আমরা একটি জিনিসটা পড়ি, দেখো খুব সুন্দরভাবে বলা আছে, খেয়াল করো। দেখো ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন ক্রোমোপ্লাস্ট, খেয়াল করবে ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করছে। কে? ক্রোমোপ্লাস্ট। সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। তাহলে ক্লোরোপ্লাস্টটা যখন ক্রোমোপ্লাস্টে পরিণত হয় তখনই বর্ণ বৈচিত্র্য সৃষ্টি হয় ক্রোমোপ্লাস্টে পরিণত হলে। টমেটোর যে লাল টকটকে রং দেখো, তা এই ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য হয়। ক্রোমোপ্লাস্টে লাল, কমলা, হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। দেখো উদ্ভিদের যেসব অংশে, ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা, উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশের কোষে লিউকোপ্লাস্টিড থাকে। লিউকোপ্লাস্টিড কি? বর্ণহীন বা কালারলেস, যেমন মূলের কোষের প্লাস্টিড। সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে, যদি সবুজ দুর্বা ঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো সাদা হয়ে যায়, কারণ ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়। ক্লোরোপ্লাস্টগুলো আমরা দেখেছি কি, ক্লোরোপ্লাস্ট যখন ক্রোমোপ্লাস্টে পরিণত হয়, খেয়াল করো এখানে একটু খেয়াল করো, ক্লোরোপ্লাস্ট যখন ক্রোমোপ্লাস্টে পরিণত হয় তখন কালারফুল হয়। ক্রোমোপ্লাস্টে যখন পরিণত হবে তখন কালারফুল হবে। আবার ক্লোরোপ্লাস্ট যখন লিউকোপ্লাস্টে পরিণত হয়, ক্রোমোপ্লাস্টে লিখলাম না, যখন লিউকোপ্লাস্টে পরিণত হবে তখন সেগুলো কালারলেস হবে বা আস্তে আস্তে সাদা কালারে পরিণত হবে। এটা কেন হয়? আলোর অভাবে হয়। এই যে আমরা ঘাসকে ইট দিয়ে বা টব দিয়ে চাপা দিয়ে রাখছি, তখন সেটা কি হচ্ছে, ক্লোরোপ্লাস্টটা তখন লিউকোপ্লাস্টে পরিণত হচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো সাদা হয়ে যায়, কারণ ক্লোরোপ্লাস্টগুলো, এই যে বলেছি ক্লোরোপ্লাস্টগুলো আলোর অভাবে লিউকোপ্লাস্টে পরিণত হচ্ছে। কাজে এখন তোমরা ক্রিয়া যে লিউকোপ্লাস্টে পরিণত হওয়া মানে কি, কালারলেস হচ্ছে এবং আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলোয় ঘাসগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায়। এতে প্রমাণিত হয় যে এক ধরনের প্লাস্টিক রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিকে
অন্য ধরনের প্লাস্টিকে পরিণত হচ্ছে। ওকে, এটা একটু জটিল আমার কাছে মনে হয়েছে, এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন তোমাদের নিজেদের একটা কাজ দিয়েছে, দেখো কোন অঙ্গ ঐচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি করো। তোমরা এটা বাসায় খেয়াল করবে, কোন কোন জিনিস আমরা নিজেরা নাড়াতে পারি বা নিজেরা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, আমাদের শরীরের কোন কোন অঙ্গ, সেটা থেকে আমরা কি বুঝতে পারবো, তাহলে আমরা ঐচ্ছিক পেশি কোথায় কোথায় আছে আমাদের সেটা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্তই এই আমাদের এই চ্যাপ্টারের অনুশীলনীয় মোটামুটি সৃজনশীল কমপ্লিট হয়ে গেল। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো এবং চেষ্টা করবে যা ক্লাসে পড়ানো হয় অনলাইন ক্লাসে সেটা একটু শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ, তাহলে অসুবিধা হবে না আর কোনো। আর স্কুল খুললে তো আমরা সরাসরি যখন ক্লাস নেব, তবে একটু রিডিং করে রাখবে, দুটা চ্যাপ্টারই পড়ানো হয়ে গেছে আমাদের, রিডিং করে রাখবে ইনশাআল্লাহ, আর কোনো সমস্যা হবে না। আশা করছি সবাই করোনাকালে ভালো থাকবে, নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলবে, সুস্থ থাকো। তো আজকের মতো এইটুকুই, সকলকে খোদা হাফেজ এবং অনলাইন ক্লাসে জয়েন করার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।